শেখ হাসিনার বক্তব্য, আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না। যে কারণে ইউনূসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না। যে জঙ্গি ইউনূস কেন জঙ্গিবাদ বিরোধী কাজ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা জঙ্গিবাদ বিরোধী অভিযানে যুক্ত ছিলেন, যারা জঙ্গিবাদকে না বলেছিলেন, তাদের পিছনে কেন লেগেছেন এবং তাদেরকে কেন শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ ছাড়ার অনুমতি দিলেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বাংলাদেশে কি ঘটতে চলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না। আজকের প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই সম্পূর্ণ খবরটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের রাজনীতি খেলা পুরো জমে ক্ষীর। আচ্ছা, আপনাদের মনে আছে কিছুদিন আগে জ্যাক সুলিভান এসেছিলেন, আমাদের আমেরিকার যে এনএসএ, তিনি এসে একটা আবদার করেছিলেন, মানে আবদার মানে কি, একটা অফিসিয়াল একটা ফিলার দিয়েছিলেন জো বাইডেনের হয়ে, যে ডক্টর ইউনূস তাকে যেন ভারত একটা সেফ প্যাসেজ দেয়। প্রায় খবরটা জানার 4 দিন বাদে আমি কনফার্ম করে খবরটা করেছিলাম। তখন বলেছিলাম যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, এটা আমার একার বিষয় নয়, এখানে মিস্টার ট্রাম্প জড়িত আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত আছেন। তাদের সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে বা কথা দিতে পারবো না। এটা জ্যাক সুলিভানকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো আর আমি সে ব্যাপারে কোনো খবরাখবর পাইনি। গতকালকে খবর পেলাম যে এই ব্যাপারে মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী, তাই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা এই করবেন, ঠিক করবেন, এখানে আমাদের কিছু বলার নেই। এরপর যোগাযোগ করা হয় শেখ হাসিনার সঙ্গে। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এতে আপত্তি জানিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য, আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না। তাকে দেশে থেকে দেশের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে, কারণ এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডক্টর ইউনূসের মদতে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায়। বিদেশি শক্তি কি আছে না আছে আমি জানি না, কিন্তু বিদেশি শক্তির সঙ্গে দেশের মানুষকে এরকম মিশিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা লন্ডভন্ড যেভাবে করে দিয়েছেন, তাতে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে। ফলে আমার বক্তব্য হলো, তিনি বাংলাদেশে থাকুন এবং বাংলাদেশ থেকে তাকে যেন যেতে না দেওয়া হয়। বাকিটা ভারতের ওপর নির্ভর করছে, কারণ এখন আমি বাংলাদেশে নেই, আমার হাতে সেই ক্ষমতাও নেই। এই কথা শোনার পর তারপর মোদিজি ডেকে পাঠান এনএসএ অজিত দোভাল এবং আমাদের এয়ার চিফ মার্শাল, তাদেরকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকের কি নির্যাস আমি জানি না, তবে এখানে এয়ার চিফ মার্শালের হঠাৎ উপস্থিতিতে একটা জিনিসের জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে, যে তাহলে কি এয়ার রুটটাকে বন্ধ করে দেওয়া হবে, বা এয়ার রুট বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের উপরে কি এখন নজরদারি শুরু হবে। ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, ওনার 19 তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়ার প্ল্যান থাকে, যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন, ওনার তো পয়সার অভাব নেই, তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে। হিলারি ক্লিন্টন প্লেন পাঠিয়ে দিতে পারেন, আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন, বাইডেন প্লেন পাঠিয়ে দিতে পারেন, কারণ 19 তারিখ অব্দি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন। মানে কি, কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু এইগুলোর ডিসিশনের বাইরে, গভর্নমেন্ট ডিসিশনের বাইরে, ফলে এইগুলো করতেই পারেন তারা। সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যাডারে নজর রাখুন, যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে, কোন বিমান আসছে, কোন কোন প্রাইভেট জেট আসছে, কোন কোন যাচ্ছে। তাছাড়া যারা রয়েল অ্যাসেট রয়েছে বাংলাদেশে এখন চূড়ান্তভাবে অ্যাক্টিভ,
রয়টার্সে, তাদেরকে আরো অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে যে ইউনুসের প্রতি কড়া নজর রাখবে। এখন ধরে নেওয়া যায় যে ডক্টর ইউনুস রাত 3টের সময়, রাত 2টোর সময় কোনো একটা প্রাইভেট জেট করে তিনি রওনা হলেন, স্বাস্থ্যের কারণ দেখি তিনি রওনা হলেন দেশ ছাড়ার জন্য। তাহলে যে ভারতের আকাশ দিয়ে যখন উঠবে সে সময় 2টো রাফেলকে পাঠিয়ে দেওয়া হলো যে সোজা গিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেনটাকে নামা, আদারওয়াইজ এই প্লেন কিন্তু আমরা উড়িয়ে দেবো। পরে পাইলট কি করবে? পাইলট খুব স্বাভাবিকভাবেই প্লেনকে বাঁচানোর জন্য যে কারণে ইউনূসের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব। আপনারা যারা এখনো ভাবছেন যে মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, মোহাম্মদ ইউনূসের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই আশায় কিন্তু ঘুরে পালি ইতিমধ্যেই সেটি দেখা গেছে। কারণ ইউনূস সরকারের আমরা 6 মাস দেখছি, এই 6 মাসে ইউনূস সরকার প্রমাণ করে দিয়েছে যে ইউনূস সরকার নির্বাচন করবার অযোগ্য। কারণটি হচ্ছে যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি, এই সরকারগুলো হয়ে থাকে নির্দলীয়, নিরপেক্ষ, সবার পক্ষের, সবাইকে নিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা করে একটি নির্বাচন অনুষ্ঠান করে, এটি কিন্তু হয়ে থাকে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই, সংবিধানে ছিল, সেটি বাতিল হয়েছে, আবার ফিরে আসবার একটি প্রচেষ্টা চলছে। কিন্তু এখন যে সরকারটি, এটি একটি অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার। এটি হঠাৎ সরকার যদি বলেন তাহলে ভুল হবে না, আমি তো বলে থাকি যে এটি হঠাৎ। এই হঠাৎ সরকার যথেষ্ট সুযোগ ছিল বাংলাদেশে নিরপেক্ষভাবে একটি অবাধ, সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য, সারা পৃথিবীব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সুন্দরভাবে সসম্মানে বিদায় নেবার সুযোগ ছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস সেটি হেলায় হারিয়েছেন, এবং হেলায় হারাবার কারণে বাংলাদেশের আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ ইউনূস করতে পারবেন না। একটি বিশেষ সরকার আসবে, এবং বিশেষ সরকারটি আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারই আসবে। 3 মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে, এবং সংবিধান অনুযায়ী যে সরকারের কথা বলা আছে সেই সরকারটি আসবে। এই আওয়াজটি কিন্তু শুধু আমার মুখের কথা না, এটি বিশ্বব্যাপী সারা পৃথিবীতে এমন একটি আওয়াজ হচ্ছে যে বাংলাদেশে একটি সরকার এই মুহূর্তে আছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, কিন্তু এই সরকারটি হচ্ছে পক্ষপাত দুষ্ট সরকার। এটি ধর্ম বর্ণ নিয়ে পক্ষপাতিত্ব করে, সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে, রাজনৈতিক দলের ক্ষেত্রে বিরুদ্ধে কথা বলে, যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক দলগুলোর জোট ছিল 14 দল, তাদের বিরুদ্ধে কথা বলে। আওয়ামী লীগের নেতা খারাপ হতে পারে, 10 জন, 50 জন, 20 জন নেতা খারাপ হতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো খারাপ নয়। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছে, যে আওয়ামী লীগ আমাদের একটা উন্নয়নের পথে এনে দিয়েছে, সেই আওয়ামী লীগ তো খারাপ হতে পারে না। আপনি 50 জন আওয়ামী লীগ নেতাকে অভিযোগ যেগুলো করেন বিচার করুন, তদন্ত করুন, করে বিচার করুন, অভিযুক্ত করুন, কিন্তু আওয়ামী লীগকে ঢালাও ভাবে খারাপ বলছেন। আওয়ামী লীগের নাম শুনতে পারছেন না মোহাম্মদ ইউনূস সরকার এবং মোহাম্মদ ইউনূস নিজে, তাহলে তো আপনি নিরপেক্ষ সরকার হলেন না, নির্দলীয় সরকার হলেন না, আপনি আপনার ভূমিকা খানিকটা দলীয় সরকারের মতো। আমি এই কথাগুলো বলবার পেছনে তো যথেষ্ট যুক্তি আছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ খবর দিচ্ছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে 2 দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বিদায় নিচ্ছেন, বিদায় বেলায় এমন বার্তা দিয়েছেন। গত শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এটি দ্য ডেইলি টেলিগ্রাফের খবর। এরিক গারসেটি মতবিনিময় সভায় জানান, 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাকস সুলিভান এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন। তিনি বলেন, আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম। অর্থাৎ বৈঠকের একজন প্রত্যক্ষদর্শী শ্রোতা যিনি উপস্থিত ছিলেন, তিনি এই কথাটি কিন্তু বলেছেন। আলোচনায়ও অংশ নিয়েছি। বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন, কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে, এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এ নিয়েই মূলত আলোচনা হয়েছে। জ্যাক সালিভান আপনারা জানেন গত সপ্তাহে ভারতে উড়ে এসেছিলেন।
তিনি বিদায় নেবেন। এই যে কদিন পরে, আজকে যে মুহূর্তে আমরা 13 তারিখে কথা বলছি, 20 তারিখ পর্যন্ত তিনি আছেন। কিন্তু বাইডেন প্রশাসনের শেষ সময় এসে এবং শেষ ব্যক্তি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি ভারত সফরে এসেছেন এবং অন্যান্য আমাদের এই উপ-আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলাপের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাংলাদেশের আগামী নির্বাচন। তারা চাইছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা চাইছে একসাথে কাজ করতে বাংলাদেশ ইস্যুতে, এবং বাংলাদেশে কিভাবে অবাধ, নিরপেক্ষ এবং একটি সুষ্ঠু নির্বাচন হয় এটি চাইছে। কিন্তু এটি চাইতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কি মনে করছে বা মনে করবে যে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং সর্বজনগ্রাহ্য একটি নির্বাচন হবে? মনে করবার কোনো কারণ নেই। ইতিমধ্যে ভারতের সাথে নানা ঠোকাঠুকি বিষয়ে ভারত যথেষ্ট আকিভাল, এবং ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই বার্তা পৌঁছে গেছে। তাহলে কি হবে? তাহলে তো যেহেতু মোহাম্মদ ইউনূস শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে, তাহলে কি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস নির্বাচন করে যাবে? প্রশ্নই আসে না। যে শুরু থেকেই যে এক চোখে দেখে, দুই চোখে, সমান চোখে দেখতে পারে না, সে কি হঠাৎ করে দুই চোখে দেখা শুরু করবে? অবশ্যই নয়। শুধু ইউনূস নয়, মোহাম্মদ ইউনূস প্রশাসন, মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদ সবই পক্ষপাত দুষ্ট। সেই জায়গায় মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবার কোনো সুযোগ নেই, কোনো সম্ভাবনা নেই। এবং আমরাও বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ মনে করি মোহাম্মদ ইউনূসের দ্বারা কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ভারত সবচেয়ে গুরুত্ব কেন দেবে বাংলাদেশকে? কারণ ভারতের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা কি বলে এটাকে, একটা ঘায়ের মতো হয়ে গেছে। এই ঘাটা তৈরি করেছে পাকিস্তান এবং পাকিস্তানপন্থী বাংলাদেশের রাজনৈতিক দল। এই ঘাটাকে যে কোনো মূল্যে সারাতে হবে। ঘাটাকে কেটে ফেলা নয়, শরীরে ঘা থাকবে, ঘাটা